নমস্কার, আমি কুনাল স্যার, এনলাইটিং হিস্ট্রি থেকে। সামনেই বর্ধমান ইউনিভার্সিটি ইউজি 5th সেমিস্টারের পরীক্ষা। সেখানে ইতিহাস অনার্সের 5th সেমিস্টারের সাজেশন কি হতে চলেছে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কুনাল স্যার। দেখতে থাকো। তোমাদের মোট 4টে পেপার, CC11, CC12, DSC1, DSC2। তোমাদের আমি এখান থেকে এই প্রতিটা পেপারের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস করে নেবো আজকে এবং তোমাদেরকে সাজেশন হিসেবে দেব। তাই বলবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং সাজেশনগুলোকে শুনে নাও। তোমাদের এইবারের পরীক্ষার CC11-এর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। অভিজাতরা ফরাসি বিপ্লবের সূচনা করেছিলেন এবং প্রারম্ভিক পর্বে তাকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন। লেফেবরের এই অভিমতের সঙ্গে তুমি কি একমত? দ্বিতীয় প্রশ্ন CC11-এর, উপদ্বীপীয় যুদ্ধে নেপোলিয়নের পতনকে কতখানি ত্বরান্বিত করেছিল? তৃতীয় প্রশ্ন, ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল কেন? তৃতীয় প্রশ্ন, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম আত্মপ্রকাশ করেছিল? পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সংগঠনে বুর্বো রাজতন্ত্র কতখানি দায়ী ছিল? পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব দারিদ্র না প্রাচুর্য সমূহ ছিল? পরের প্রশ্ন হতে পারে, মেটারনিক কিভাবে ইউরোপে একটি রক্ষণশীল ব্যবস্থা গড়ে তুলেছিলেন? পরে আমরা এইরকম প্রশ্ন পেতে পারি, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কি ছিল? এরপরে প্রথম কনসাল রূপে নেপোলিয়ন বোনাপার্টের অসামরিক সংস্কারগুলি পরীক্ষা করো। বা পরের প্রশ্ন এরকম হতে পারে, নেপোলিয়ন বোনাপার্ট কি প্রকৃতই বিপ্লবের সন্তান ছিলেন? পরের প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। আরেকটি প্রশ্ন, 1815-র ভিয়েনা ব্যবস্থার মূল নীতিগুলি আলোচনা করো। এছাড়াও প্রারম্ভিক পর্বে ইউরোপীয় সমাজতন্ত্র সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এটা খুব ট্রিকি একটা প্রশ্ন। এ জায়গায় তোমাদের অন্য একটি কথাও লেখা থাকতে পারে, প্রাক মার্ক্সীয় সমাজবাদ বলতে কি বোঝো? উত্তরটা একই হবে, তোমরা আশা করছি জানো, তাও তোমাদেরকে একবার বলে দিলাম। এছাড়াও তৃতীয় নেপোলিয়নের বৈদেশিক নীতি আলোচনা করো, তোমাদের অন্যতম একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আসতে পারে, ফরাসি বিপ্লব কি বুর্জোয়া বিপ্লব বলা যায়? এছাড়া আসতে পারে, 1848-এর বিপ্লবের সাধারণ বৈশিষ্ট্যগুলি কি ছিল? অবশ্যই CC11-এর এই প্রশ্নগুলো তোমরা বেশি করে করে যাও। আশা করছি তোমরা এখান থেকে ভালো রকম কোশ্চেন কমন পাবে। এরপর আমরা চলে যাব সোজা CC12-এর জন্য। CC12 তোমাদের কাছে খুব শক্ত মনে হতে পারে, কিন্তু তোমরা যদি ভালো করে এই পেপারটা পড়ো তাহলে এই পেপারে তোমাদের সব থেকে বেশি নাম্বার আসার একটা জায়গা থাকে। তাই তোমাদেরকে বলবো, ভয় না পেয়ে যেটা তোমরা পড়েছো, যে স্যারের নোট পড়ছো, সেই নোটগুলোকে ভালো করে রেডি করো। আশা করছি তোমরা ভালো ফল করবে এই পেপারে। তা আমার দিক থেকে আমি যে সাজেশনগুলো রেডি করেছি একটু তোমরা দেখে নাও শেষ মুহূর্তের প্রিপারেশন হিসেবে। CC12 থেকে আমাদের প্রশ্ন থাকবে, ইতিহাস কি বিজ্ঞানসম্মত বিষয়রূপে বিবেচনা হতে পারে? এছাড়া হতে পারে, কিভাবে ইতিহাস সাহিত্যের সাথে সম্পর্কযুক্ত? ইতিহাসে প্রগতির ধারণা তোমরা দেখে যেও। ইতিহাসে স্থান, কাল, পাত্র তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এছাড়া ইতিহাসের গৌণ উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রত্যক্ষবাদী ইতিহাস চর্চার লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি কি? এখানে বলে রাখি, তোমরা এর ইংরাজিটা মনে রাখার চেষ্টা করো, পজিটিভিস্ট, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। এছাড়া ভারতে কেমব্রিজ ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। যুক্তিবাদী ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাশ্চাত্যের মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতামত মূল্যায়ন করো। রোম্যান্টিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইতিহাস গবেষণা প্রক্রিয়ার সাথে যুক্ত বিভিন্ন পর্বগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতত্ত্বের গুরুত্ব নির্ণয় করো। এরপরে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ইতিহাস ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ইতিহাস দর্শন বলতে কি বোঝো? এছাড়াও আরো বেশ কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ইতিহাস রচনায় একজন ঐতিহাসিক যেসব উপাদান ব্যবহার করেন সেগুলির উল্লেখ করো। পরে এমন প্রশ্ন আসতে পারে, ভারতীয় জাতীয়তাবাদী সম্পর্কে মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতামত আলোচনা করো। এছাড়া প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চার ধারাগুলির ওপর টিকা লেখো।
কিছু টিকা আসতে পারে তোমাদের এছাড়াও, আগে যেগুলো বলেছি টিকা লেখো তাছাড়াও, সেটা হচ্ছে পাদটিকা, প্রান্তটিকা, জোয়ান গটফ্রেড হার্ডার, যদুনাথ সরকার, আগস্ট কোঁত, র্যাঙ্কে, কার্ল মার্কস, আর্নল্ড টয়েনবি, ক্রিস্টোফার হিল, দান্দিক বস্তুবাদ, জেমস মিল, হাইপোথিসিস, ফার্নান্দ ব্রদেল। আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব যে তোমরা অবশ্যই কিছু কিছু ঐতিহাসিক কিছু কিছু ঘটনা সেগুলো তোমরা টিকা হিসেবে পড়ে যেও, তোমাদের কাজে লাগতে পারে। এছাড়াও ডিডি কোশাম্বী প্রাচীন ভারতের ইতিহাস লিখনে কিভাবে তিনি সাহায্য করেছিলেন বা তার অবলম্বিত পদ্ধতি কিভাবে সাহায্য করেছিল, এই নোটটি তোমরা দেখে যেও। সিসি 12-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তোমরা দেখে যেও ভারতীয় অর্থনৈতিক ইতিহাসের প্রতিকৃতি হিসেবে রমেশচন্দ্র দত্তের ভূমিকা রূপায়িত করো। এই ছিল আমার সিসি 12-এর তোমাদের কিছু সাজেশন। এরপর আমরা যাব ডিএসসি 1-এর কাছে। ডিএসসি 1-এ তোমাদের যে প্রশ্নগুলি আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের সাথে আমি আলোচনা করে নেব। প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো, বঙ্গদেশে জমিদারি ব্যবস্থার উদ্ভব ব্যাখ্যা করো, পরে বাংলার লোকসংস্কৃতির উপর নিবন্ধ লেখো, পরে প্রাচীন বঙ্গদেশে নদীগুলির উপর সংক্ষিপ্ত টিকা লেখো, এরপরে পাল যুগের স্থাপত্যের উপর সংক্ষিপ্ত টিকা লেখো, এরপরে আর্যীকরণের পূর্বে বাংলার সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এরপরে মঙ্গল কাব্যের ওপর নিবন্ধ লেখো, এরপরে বিষ্ণুপুর স্থাপত্য ভাস্কর্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়াও তোমাদের আসতে পারে মাৎস্যার ন্যায় এবং একে কেন অন্ধকারময় যুগ বলা হয়। এছাড়াও তোমাদের আসতে পারে বাংলা ভাষার উৎপত্তি ক্রমবিকাশ, শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তি আন্দোলনের উদ্ভব ও প্রসার, ধর্মপালের কৃতিত্ব, চর্যাপদের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, ইলিয়াস শাহী বংশের সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো, পাহাড়পুরের স্থাপত্যের ওপর টিকা লেখো, কলকাতা নগরীর উত্থান কিভাবে হয়েছিল আলোচনা করো, কৈবর্ত বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, সেন বংশের পতনের কারণ আলোচনা করো, পাল আমলে বৌদ্ধ ধর্মের বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থা মূল্যায়ন করো, প্রাচীনবঙ্গে বর্ণ ব্যবস্থার উপর টিকা লেখো, মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থার উপর টিকা লেখো। এখানে তোমাদের একটা প্রশ্ন নিয়ে আমি বলতে চাই, পলাশির যুদ্ধের তাৎপর্য। তোমরা যদি বিগত বর্ষের প্রশ্নগুলো একটু দেখে থাকো তাহলে দেখবে কোনো বছর এটা ডিএসসি 1 এসেছে, কোনো বছর এটা ডিএসসি 2 এসেছে। এটা সিলেবাসের একটা খুব কমপ্লিকেটেড জায়গা এবং এটা নিয়ে কনফ্লিক্ট বারবার হয়েছে। তাই তোমাদেরকে আমার দিক থেকে আমি বলবো যে পলাশির যুদ্ধের তাৎপর্য তোমরা দুটো পরীক্ষার দিনই করে যেও, ডিএসসি 1-এর দিনও করে যেও, ডিএসসি 2-এর দিনও করে যেও, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এছাড়া সর্বতভদ্র শিল্পরীতি, বাংলায় সুফি সম্প্রদায়ের বিস্তার আলোচনা করো। এগুলো আমি ডিএসসি 1 থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা করে যাও, আশা করছি ডিএসসি 1 পরীক্ষা তোমাদের ভালো হবে। এবং সব শেষে তোমাদের ডিএসসি 2 এর ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো আমি এনেছি সেগুলো হচ্ছে দেওয়ানি লাভের গুরুত্ব নির্ণয় করো, পরে বাংলার ওয়াহাবি আন্দোলনের চরিত্র, পরে 1770 দুর্ভিক্ষের আর্থসামাজিক প্রভাব পরীক্ষা করো, এরপরে ঔপনিবেশিক পর্বে বাংলার লোকধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এরপরে বাংলার চরমপন্থী উদ্ভবের বৌদ্ধিক পটভূমি ব্যাখ্যা করো, এরপরে বাংলায় আর্থসামাজিক জীবনের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো, এরপরে ঊনবিংশ শতকে বাংলা সাহিত্যের বিকাশ পরীক্ষা করো, বাংলায় রেলপথ প্রচলনের সামাজিক প্রভাব কি ছিল, এরপরে মুসলিম লীগের প্রতিষ্ঠাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এরপরে 19 শতকে বাংলায় অবাঙালি সমাজ সম্পর্কে টিকা লেখো, এরপরে বাংলায় অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো, এরপরে কোম্পানির আমলে বিশেষ করে 19 শতকের বাংলায় বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা শাস্ত্রে অগ্রগতি নিরূপণ করো, এরপরে 19 শতকে বাংলার লোক সংস্কৃতি ব্যাখ্যা করো, এরপরে ফরাজি আন্দোলনের কারণ ও তাৎপর্য আলোচনা করো, এরপরে সমাজ সংস্কারক হিসেবে বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। আরেকটি এই সময় একজন বিখ্যাত মানুষ বিখ্যাত হয়ে আছেন, তাকে আমরা প্রত্যেকেই চিনি, রাজা রামমোহন রায়, আমাদের ভারতের আধুনিক পুরুষ তাকে কেন বলা হয়, এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর সাথে স্বাধীনতা সংগ্রামে বাঙালি নারীর ভূমিকা, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মীর কাসিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ আলোচনা করো, এই জায়গাটাও তোমরা করে যাবে। কলকাতা নগরীর উদ্ভব ও বিকাশের প্রক্রিয়া আলোচনা করো। হ্যাঁ, কলকাতা নগরীও তোমাদের ডিএসসি 1-এ আছে, ডিএসসি 2-এতেও আছে, কিন্তু বারবার বলবো সময়টা মাথায় রাখবে। তোমাদের ডিএসসি 1-এর সময় ঔপনিবেশিক পর্বের আগের সময় এবং ডিএসসি 2-এর যে তোমাদের পেপার সেটা হচ্ছে ঔপনিবেশিক পর্ব অর্থাৎ ব্রিটিশ পর্বের সময়। তাই সময়কালটা মাথায় রেখে উত্তর করে আসবে পরীক্ষার খাতায় যদি পরীক্ষায় প্রশ্নটি এসে থাকে। এছাড়াও ঔপনিবেশিক বাংলায়
পাশ্চাত্য শিক্ষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে প্রবন্ধ লেখো। এছাড়া 19 শতকের বাংলার সংস্কৃতিতে যাত্রা ও কবিগানের অবদান আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের পটভূমি ব্যাখ্যা করো। বাংলায় তথা ভারতীয় সমাজে নব্যবঙ্গ আন্দোলনের তাৎপর্য, ঔপনিবেশিক ভারতের নারী শিক্ষা বিস্তারের উপর টিকা লেখো। এগুলো ছিল আমার ডিএসসি 2 এ তোমাদের জন্য আনা সাজেশন। এছাড়াও তোমাদেরকে বলবো, ছোট প্রশ্ন তোমাদের কাছে খুব ক্রুশিয়াল একটা জায়গা। এই ছোট প্রশ্নই তোমাদের নাম্বারকে ক্যারি করে, তোমাদের নাম্বারকে বাড়াতে সাহায্য করে। তাই ছোট প্রশ্নের জন্য বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলিকে উত্তর করে যাওয়ার চেষ্টা করো। এছাড়াও আমাদের মাননীয় অধ্যাপক পার্থশঙ্কু মজুমদার স্যারের যে বইটি তোমরা পড়ো CC 11 এবং 12 এর জন্য, সেটা অবশ্যই পড়ে যাও। সেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে ছোট প্রশ্নের ক্ষেত্রে। ইউটিউব খুললে বা বিভিন্ন রকম ওয়েবসাইট খুললে অনেক রকম সাজেশন তোমরা পাবে। সেখানে অনেক কিছু বলাও হচ্ছে, অনেক কিছু দাবিও করা হচ্ছে। আমি কোনো মিথ্যে দাবি করব না তোমাদের কাছে। আমি একজন স্যার, আমি আমার স্টুডেন্টদের কাছে দায়িত্ববদ্ধ এবং কর্তব্যপরায়ণ। তাই আমি তোমাদের জন্য যেটা অথেন্টিক এবং সায়েন্টিফিক সেই সাজেশনটাই তুলে আনার চেষ্টা করেছি। আমি সম্পূর্ণ সাজেশন তোমাদেরকে এইভাবে একটি ভিডিওর মধ্যে বলতে পারিনি। আমি আমার সাজেশনের টোটাল কপি নিচে দেওয়ার যে তোমাদের ফার্স্ট কমেন্ট আছে এবং তোমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি একটি লিঙ্ক। সেই লিঙ্কে গেলে তোমরা অবশ্যই সাজেশনের কপি পেয়ে যাবে। তোমরা সেখান থেকে গোটা সাজেশনটা অ্যাক্সেস করতে পারো। তোমরা যদি উপকৃত হও, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করো এবং অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করবে, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।